ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 স্বাগত। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। নানা লুকোচুরির পর অবশেষে ডিসিইউএনওদের জন্য বিলাসবহুল মিৎসুবিশি পাজেরো স্পোর্টস কার কেনার অনুমোদন দিল সরকার। প্রতিটির দাম 1,46,00,000 টাকা। আর্থিক টানাপোড়েনের এই সময়ে এমন উদ্যোগকে বিলাসী বলছেন বিশ্লেষকরা। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। চলমান আর্থিক সংকটে সরকারি দপ্তরে গাড়ি কেনা বন্ধের নির্দেশনা জারি আছে 3 বছর ধরেই, কিন্তু তা উপেক্ষা করে বসে জনপ্রশাসন মন্ত্রণালয়। গেল বছরের জুলাইয়ে আবদার করে বসে ডিসিইউএনওদের জন্য বিলাসবহুল মিৎসুবিশি পাজেরো স্পোর্টস কার কেনার। তবে তা নাকচ হয়ে যায় ডলার সংকট সহ আর্থিক সক্ষমতার অভাবে। কিন্তু থেমে থাকেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। দফায় দফায় চিঠি চালাচালি করে অর্থ মন্ত্রণালয়ের সাথে। গেল 15 মে বেশ গোপনীয়তার সাথে এজেন্ডাভুক্ত না করে আবারও উপস্থাপন করা হয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। মেলে 261টি গাড়ি কেনার অনুমোদনও, যেখানে প্রতিটি গাড়ির দাম ধরা হয় প্রায় 1.5 কোটি টাকা। সব মিলিয়ে সরকারকে এ খাতে গুনতে হবে প্রায় 382 কোটি। অনেকগুলো দেখা যায় যে যে পথে যাওয়ার কথা সেটা বলে তারপরে কাজগুলো হয় ঠিক যে সেই মতো হয় না। এবার যেহেতু বাজেটও কাটছাট করা হচ্ছে, সরকারি ব্যয়ও যেগুলো খুবই প্রয়োজনীয় না সেগুলো করা হচ্ছে না, এরকম অবস্থায় তো কিছুটা নির্বাচিত হওয়া প্রয়োজন বলে মনে হয় আর কি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুক্তি, জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা কাজে দরকার মানসম্মত গাড়ি। কেননা মাঠ প্রশাসনে বেশিরভাগ গাড়ির আয়ুষ্কাল পেরিয়েছে 12 বছর। প্রকল্পের গাড়ি আসে না, পড়ে থাকে, ঘাসের নিচে চলে যায়, ওই গাড়ি বাঁচিয়ে এনে ওকে দিতে হবে, অত সরলে এটা হবে না। যার যা পাওনা তাকে সরাসরি অনুমোদন দিয়ে ওকে দিয়ে দেওয়া উচিত। আনফর্চুনেটলি এইটা করতে গিয়েও অনুমোদন দেয়, কিন্তু অর্থ আসে আরেক জায়গা থেকে। অর্থ বলে অনুমোদন দিয়েছেন, ভালো টাকা নাই, তো কী করতে পারবে? সরাসরি ক্রয় পদ্ধতিতে সরকারি প্রতিষ্ঠান প্রগতি থেকে কেনা হবে এসব গাড়ি। 12 বছর পর হলে গাড়ি পরিবর্তন করতে পারি। আমাদের গাড়িগুলোর বয়স 17 বছর হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এইগুলো খুব ডিফিকাল্ট হচ্ছে তাদেরকে পুরোনো গাড়িগুলো নিয়ে। গাড়িগুলো কোনো বিলাসিতা বা অন্য কিছু না, আমাদের প্রয়োজনে এই গাড়িগুলোই আমরা সিলেক্ট করেছি, কারণ এই গাড়িগুলো আমাদের আগের গাড়ির চাইতে এটা বেশ মজবুত গাড়ি, এই গাড়িগুলো অনেকদিন চলবে। দাপ্তরিক সব প্রক্রিয়া শেষে গাড়ি কিনতে এখন আর কোনো বাধা নেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের। আর্থিক টানাপোড়েনের এই সময়ে যখন আসছে বছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যয় সংকোচন নীতিকে, তখন আমলাদের জন্য একসাথে এতগুলো গাড়ি কেনার এই উদ্যোগ বিলাসিতা কিনা সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। গেল 10 মাসে 2 লাখের বেশি মানুষ নাম লিখিয়েছেন সর্বজনীন পেনশন স্কিমে, যারা জমা করেছেন প্রায় 70 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে যে শেষ 3 মাসে এই হার বেড়েছে তুলনামূলক বেশি। বিভিন্ন পর্যায়ে প্রচারণা চালানোর কারণে এমন সাড়া বলে মনে করছেন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা। বলেন যে এই টাকার সিংহভাগ আপাতত ট্রেজারি বন্ডে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। দোহারের জয়পাড়া খালে ষাটোর্ধ্ব নুরুখা প্রায় প্রতিদিনই আসেন মাছ শিকারে, কেননা এটি তার দৈনন্দিন জীবিকার প্রধান উৎস। জীবনের প্রায় পুরো সময় হাড়ভাঙা শ্রম আর খাটুনির পরও শেষ বয়সে এসে প্রতিদিনই নামতে হয় বেঁচে থাকার যুদ্ধে। আমাদের তো এই সময় কোনো কাজে নেয় না, আমরা বয়স্ক মানুষ না, এখন দিন মজুরি খাই মনে করেন যা হয় তাই দিয়ে চলুন লাগে। দেশের মানুষের এই আর্থিক অনিরাপত্তা নিরসনে গেল আগস্টে চালু হয় সর্বজনীন পেনশন। তবে প্রথম 6 মাসে এতে খুব বেশি সাড়া না মিললেও পরের 3 মাসে একরকম আমূল বদলে যায় চিত্র। বর্তমানে সর্বজনীন পেনশনে অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়েছে 2 লাখের ঘর, যার পেছনে বড় কারণ জেলা উপজেলা পর্যায়ে চালানো প্রচারণা। রাষ্ট্রীয় ব্যবস্থায়, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আপনার দেশের নাগরিক হিসাবে যখন কেউ আসবে, সেখানে হচ্ছিল কোনো রকমের ভয়ভীতি বা কোনো রকমের সংজ্ঞা থাকার কোনো বিন্দুমাত্র কারণ নেই। কারণ এখানে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যারা আসবে তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র এই দায়িত্ব নিয়েছে এবং ভবিষ্যৎ এটা নিরাপদ। ঢাকার আরেক উপজেলা নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়ন পরিষদে এসে সর্বজনীন পেনশনে নাম লিখিয়েছেন স্থানীয় বাসিন্দা শামসুন নাহার। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জানান, মানুষের আগ্রহ বাড়ছে প্রতিনিয়তই।
আমরা জানি পরে আমরা দিনগুলি ভালোভাবে কাটাইতে পারি, স্বাচ্ছন্দ্যে পেনশন পাই, ওষুধ পানি যাবতীয় যা চালাতে পারি। এই প্রবাসী অধ্যুষিত অঞ্চল এবং ব্যবসায়ী প্রচুর, যার কারণে এখানে সাধারণ মানুষের চেয়ে প্রবাসী এবং ব্যবসায়ী বৃন্দ বেশি আগ্রহ প্রকাশ করছেন। সাধারণের মাঝে এখনো কৌতূহল যে জিনিসটা কি জানার ইচ্ছা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেছে সমতা স্কিমে, তবে টাকার পরিমাণে এগিয়ে প্রগতি স্কিম, আর সব দিক থেকে পিছিয়ে প্রবাস। পেনশন কর্তৃপক্ষ বলছেন প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আমরা যেমন এখানে লোকাল প্রশাসনের মাধ্যমে একদম রুট লেভেল পর্যন্ত যেতে পেরেছি, প্রবাসে আমরা চেষ্টা করছি, কিন্তু এখনও আমরা সেইভাবে প্রবাসীদের কাছে হয়তো পৌঁছতে পারিনি দেখেই সেখানে এনরোলমেন্ট কিছুটা কম। সবশেষ তথ্য অনুযায়ী 4টি স্কিমে জমা পড়েছে প্রায় 70 কোটি টাকা। নিরাপদ ও লাভজনক হওয়ায় আপাতত এই টাকা বিনিয়োগের বড় খাত হিসেবে চিন্তা করা হচ্ছে ট্রেজারি বন্ডকে। এই মুহূর্ত পর্যন্ত বন্ডে বিনিয়োগ খুব লাভজনক। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। কাঁচামরিচের বাড়তি ঝালের সাথে বাজারে উত্তাপ ছড়াতে শুরু করেছে আদা রসুনের দাম, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি 250-র উপরে। এছাড়া ডজন প্রতি 150 টাকার উপরে বিক্রি হওয়ার ডিমও চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। স্বস্তি নেই শাকসবজি কিংবা মাছ মাংসের বাজারেও। কখনো সরবরাহ সংকট, কখনো সিন্ডিকেটের দোহাই, এমন সব অজুহাতে সপ্তাহ দুয়েক ধরে ডিমের বাজারে চলছে ক্রেতার পকেট কাটার মহোৎসব। অথচ বাজারে রয়েছে পর্যাপ্ত মজুত। অতিরিক্ত দামের ফলে ডিম কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা, আর বিক্রি কমে যাওয়ায় অলস সময় পার করছেন বিক্রেতারা। অর্ধযুগ ধরে মহাখালী কাঁচাবাজারে ডিমের ব্যবসা করা রাসেলের কাছেও কোনো সদুত্তর নেই অতিরিক্ত দামের। তবে ব্যবসার মন্দাভাব স্পষ্ট তার চোখে মুখে। নানা ধরনের কাস্টমার নানা ধরনের প্রশ্ন করতেছে, এটার কোনো প্রশ্নে আমাদের কাছে উত্তর নাই। হচ্ছে যে বড় বড় আড়তদার যারা, পাড়ামোলার যারা, ওর যদি ডিম অবশ্যই কমে আমরা অবশ্যই কমে ব্যস্ত হইব। ডিমের বাজারের অস্বস্তি কয়েক গুণ বেড়ে যায় সবজির বাজারে। সব ধরনের সবজির দাম বাড়তি, ঘাটতির দোহাই দিয়ে কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়। তাই খানিকটা ভালো থাকার আশায় রাজধানীতে পাড়ি জমানো স্বল্প বেতনের তরিকুলের চোখে মুখে এখন দুশ্চিন্তার ছাপ। বাজার ঘুরে চেষ্টা করছেন সাধ্যের মধ্যে পণ্য কেনার। আগে আপনার হলো মরিচ নিলে আপনার হাফ কেজি 250 গ্রামের বেশি নিতাম, পেঁয়াজ নিলে 1 কেজি নিতাম, আবার মাছ টাছ নিলে একটু বড় সড়ো মাছই নিতাম। তো এখন আস্তে আস্তে কেনার পরিমাণ কমতেছে, মানে চলাফেরার পরিমাণ কমতেছে। নাস্তা আগে 50-60 টাকার খালি এখন 20-30 টাকার, ওই একটু আগে রেলগেটের পাশে ওই 30 টাকার রুটি খেয়ে আসলাম। এভাবেই প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, কমে না। যদি একটু কমে তার থেকে বাড়ে বেশি, আর ইনকাম তো ওই হারে বাড়তেছে না। 200 টাকার নিচে কাঁচামরিচ নাই, কোথাও নাই, সব জায়গায় 200। পেঁপের দাম বাড়তি, পেঁপে হয়েছে আপনার 80 টাকা কেজি। আদা রসুনের দাম এই বাড়ে তো এই কমে। সপ্তাহ ব্যবধানে পণ্য দুটির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। আদাতের দাম বাড়ছে, রসুনের দাম বাড়ছে, এলাচের দাম বাড়ছে, জিরের দাম কমে আবার বেড়ে গেছে, কাঠবাদাম, কাজু বাদাম, সব মশলার দামই বেড়ে গেছে। জিনিসপত্রের দাম বাড়াতে কাস্টমার বাজারে কম আসে, জিনিসপত্র কম কিনতেছে। যারা কিনবে 5 কেজি তারা 1 কেজি কিনতেছে। টিসিবির হিসাবে মাসের ব্যবধানে দাম বেড়েছে 22টি পণ্যের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটিজ না ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছে একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ফার্স্ট সিকিউরিটিজ না ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। ঋণ খেলাপ ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেয়ায় ব্যাংক খাতের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ, যে কারণে তারল্য সংকট বাড়ছে বিভিন্ন ব্যাংকে। বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের এক অনুষ্ঠানে এমন তথ্য জানান বক্তারা। তারা বলেন যে বিনিময় হারে বৈষম্য রেখে ব্যবসায়ীদের সঙ্গে এক ধরনের প্রতারণা করছে কেন্দ্রীয় ব্যাংক। তাই আসছে বাজেটে সরকার কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। এ সময় একাধিক সংসদ সদস্য অভিযোগ করে বলেন যে বাজেট সম্পর্কে সঠিক ধারণা দিচ্ছে না সরকার। এবার জাতীয় বাজেটে বিষয়ে তথ্য গবেষণা সহযোগিতা দেওয়ার জন্য আমাদের সংসদ নামে একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে উন্নয়ন সমন্বয়। এবারের বাজেটের অন্যতম মুখ্য বিষয় আর্থিক দিক থেকেই আমাদের সামনে নিয়ে আসতে হবে, এবং সেখানে ব্যাংক ঋণ খেলাপ এবং অর্থ পাচারের বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক ইজ an accomplice for cheating the exporters. আপনি আমাকে 2 টাকা ইনসেন্টিভ দিয়েছেন, আমার থেকে 5 টাকা আপনি ফরেন এক্সচেঞ্জ এর মধ্যে দিয়ে নিয়ে চলে গেছেন।
নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তাই সক্ষমতা ও বিনিয়োগ বৃদ্ধিতে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। এক সেমিনারে কথা বলেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। তিনি বলেন যে বর্তমানে মোট বিদ্যুতের 7.5% যোগান দিচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, যা 2041 সালের মধ্যে 40% নেওয়ার পরিকল্পনা রয়েছে। সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির নতুন উৎসের সন্ধান সহ নানা বিষয় উঠে আসে সেমিনারে। এ সময় কারখানা সহ নানা খাতে সোলারের ব্যবহার বাড়াতে যে বিনিয়োগ প্রয়োজন তা না পাওয়ার অভিযোগ করেন অনেকেই। আমাদের রিসার্চ বেসড কিছু সেকশন ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সানলাইট উই ক্যান জেনারেট, এবং সেটা চিন্তা করে আমরা দেখছি যে আমাদের এই পর্যন্ত যে ম্যাক্সিমাম জেনারেশন হয়েছে তার কিন্তু 7.5% ইজ দ্য রিনিউয়েবল এনার্জি মিক্স। তো সুতরাং এই যে 1.5 3 পয়েন্ট বললে সামটাইমস উই গেট ডিসকারেজ। আমার মনে হয় যে আমরা সবাই লেট আস বি এনকারেজ যে আসলে রিনিউয়েবল এনার্জি ডেভেলপ করছে, আমরা করছি, সেটা বিলিভ করাটাই ভালো। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছে আবার একটা বিরতি। আমাদের সাথেই থাকুন। দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24। 2023 সালে কার্বন করের আয় রেকর্ড $104 বিলিয়ন পৌঁছেছে জানিয়েছে বিশ্বব্যাংক। এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে সংস্থাটি, যেখানে দেখা যায় ব্রাজিল, চিলি, ভারত, কলম্বিয়া এবং তুরস্কের মতো মধ্য আয়ের দেশগুলো কার্বন কর বাস্তবায়নে বেশ অগ্রগতি করেছে। বিদ্যুৎ এবং জ্বালানির পাশাপাশি বিমান পরিবহন এবং বর্জ্য ব্যবস্থাপনা শিল্প থেকেও বড় অঙ্কের কার্বন কর আসছে। প্রতিবেদন মতে বৈশ্বিক কার্বন নিঃসরণের অন্তত 24% গত বছরের কার্বন করের আওতায় এসেছে। BMW, জাগুয়ার এবং ভক্সওয়াগনের মতো প্রতিষ্ঠানগুলো গাড়ি তৈরিতে চীনা যন্ত্রাংশ ব্যবহার করছে। সম্প্রতি দেশটির এক কংগ্রেস প্রতিবেদনে তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে বলা হয় যে নিষিদ্ধ চীনা প্রতিষ্ঠান সিনচুয়ান জিংওয়েডা টেকনোলজি গ্রুপের যন্ত্রাংশ দিয়ে নির্মিত গাড়ি রপ্তানি করা হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উইগুর সম্প্রদায়কে দিয়ে জোরপূর্বক কাজ করানোর অভিযোগ রয়েছে। 2023 ডিসেম্বরে এই অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। যদিও BMW এবং জাগুয়ার কর্তৃপক্ষ জানায় যে এই অভিযোগের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অলিম্পিক গেমস এবং টেইলর সুইফট কনসার্টের ভুয়া টিকিটে 2023 সালে 1.17 বিলিয়ন পাউন্ড খুইয়েছেন গ্রাহকরা। এবছর অনলাইন স্ক্যামের সবচেয়ে জনপ্রিয় ফাঁদ এই দুইটি আয়োজনের। সাম্প্রতিক বার্ষিক জালিয়াতি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইউকে ফাইন্যান্স। গত বছর এই দুই আয়োজনকে ঘিরে 1.5 লাখের বেশি জালিয়াতির ঘটনা ঘটেছে বলে জানায় বাণিজ্য সংস্থাটি। এপ্রিলে লয়েডস ব্যাংক জানায় যে শুধুমাত্র টেইলর সুইফটের ট্যুর স্ক্যামে ব্যাংকিং প্রতিষ্ঠানটির 600 গ্রাহক 1 মিলিয়ন পাউন্ড খুইয়েছে। 2022 সালে এই স্ক্যামে 86 মিলিয়ন পাউন্ড হারিয়েছিলেন গ্রাহকরা। 175 takeoffs and landings are scheduled to happen. Meanwhile, Melbourne airports gearing up to bring ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন এটুকুই। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।